আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা ওয়ান টিভির প্রাইম টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাব এবার মার্কিন সেনা সদস্যদের পরিবারে। আটক বহিষ্কারে বাড়ছে উদ্বেগ আর অনিশ্চয়তা। আব্দুল এল সায়েদের সেফ কোয়ার্টার মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক। রাজনৈতিক সহিংসতার ইঙ্গিতের অভিযোগ তুলল রিপাবলিকানরা। আমেরিকার ৩৮% মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন। সম্পর্ক ভাঙার পেছনে চিহ্নিত হল ৫ বড় কারণ, জানালেন মনোবিজ্ঞানী। এবং যুক্তরাষ্ট্রের হাউজিং মার্কেটে আবার মূল্য বৃদ্ধি। ৮০% মেট্রো এলাকায় বাড়ির দাম বেড়েছে। স্বপ্নের বাড়ি এখন আরও ব্যয়বহুল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। মার্কিন সেনাবাহিনীতে কর্মরত সদস্যদের পরিবারের উপরও পড়ছে কঠোর অভিবাসন নীতির প্রভাব। অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানে উঠে এসেছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সক্রিয় সেনা সদস্যদের বাবা মা ও স্বামী স্ত্রীদের মধ্যে অনেককে আটক এমনকি বহিষ্কার করা হয়েছে। এতে দায়িত্ব পালন, সন্তানদের দেখাশোনা ও সামরিক প্রস্তুতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো, জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের প্রভাব এবার পড়েছে দেশটির সক্রিয় সামরিক সদস্যদের পরিবারেও। অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানী রিপোর্টে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে সক্রিয় দায়িত্বে থাকা মার্কিন সেনা সদস্যদের অন্তত ৫০ জনের বেশি বাবা মা ও স্বামী স্ত্রীকে অভিবাসন কর্তৃপক্ষ আটক করেছে। তাদের মধ্যে অন্তত ৬ জনকে বহিষ্কার করা হয়েছে এবং একজন স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়েছেন। বর্তমানে আরও অন্তত ৮ জন নিকটাত্মীয় ফেডারেল অভিবাসন হেফাজতে রয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, অতীতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রশাসনের সময়ই সামরিক সদস্যদের নিকটাত্মীয়দের সাধারণত বহিষ্কার থেকে সুরক্ষা দেওয়া হতো, কিন্তু এখন বৈধ অভিবাসন সুবিধার জন্য আবেদন চলাকালীনও অনেককে মাসের পর মাস আটক রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিবর্তন সামরিক সদস্যদের মানসিক চাপ বাড়ানোর পাশাপাশি বাহিনীর প্রস্তুতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, সামরিক বাহিনীতে পরিবারের কেউ কর্মরত থাকলেই স্বয়ংক্রিয়ভাবে বৈধ অভিবাসন মর্যাদা পাওয়া যায় না এবং অভিবাসন আইন ভঙ্গের ক্ষেত্রে কেউ ছাড় পাবেন না। তবে বিভাগটি এইসব ঘটনার পূর্ণাঙ্গ পরিসংখ্যান সংরক্ষণ করে না বলেও জানিয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত অনেক সেনা সদস্য বলছেন, পরিবারের সদস্যদের আটক বা বহিষ্কারের কারণে তাদের দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ছে। কেউ ছুটি নিতে বাধ্য হচ্ছেন, কারো মোতায়েন পিছিয়ে যাচ্ছে, আবার অনেকেই সন্তানদের দেখাশোনা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। অন্যদিকে অভিবাসন আইন বিশেষজ্ঞদের মতে, সামরিক সদস্যদের পরিবারের জন্য চালু থাকা মিলিটারি প্যারোল ইন প্লেস কর্মসূচি এখনো কার্যকর থাকলেও আবেদন নিষ্পত্তিতে আগের তুলনায় অনেক বেশি সময় লাগছে। ফলে অনেক পরিবার অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে পড়ার ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট সহ বিভিন্ন ইমিগ্রেশন সুবিধার আবেদনকারীদের জন্য বড় পরিবর্তন এনেছে ইউএসসিআইএস। এখন থেকে আবেদন জমা দেওয়ার সময়ই সব প্রয়োজনীয় নথি এবং যোগ্যতার প্রমাণ দিতে হবে। কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র বাদ পড়লে অতিরিক্ত তথ্য চাওয়ার সুযোগ না দিয়েই আবেদন বাতিল হতে পারে। নতুন এই নীতির ফলে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন, বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অভিবাসনের পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস অভিবাসন সুবিধার আবেদন প্রক্রিয়ায় নতুন নীতিমালা চালু করেছে। এই পরিবর্তনের ফলে এখন থেকে আবেদন জমা দেওয়ার সময়ই প্রয়োজনীয় সব তথ্য, কাগজপত্র এবং যোগ্যতার প্রমাণ একসঙ্গে জমা দিতে হবে। আগে অনেক ক্ষেত্রে আবেদন অসম্পূর্ণ হলেও ইউএসসিআইএস অতিরিক্ত তথ্য বা নথি চেয়ে রিকোয়েস্ট ফর এভিডেন্স অর্থাৎ RFE অথবা নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই বা নয়েড পাঠাতো। এরপর আবেদনকারী সেই ঘাটতি পূরণের সুযোগ পেতেন। কিন্তু নতুন নীতিমালায় ইউএসসিআইএস কর্মকর্তারা চাইলে সেই সুযোগ না দিয়েই সরাসরি আবেদন প্রত্যাখ্যান করতে পারবেন, যদি আবেদনের সঙ্গে প্রয়োজনীয় প্রাথমিক নথি বা যোগ্যতার প্রমাণ না থাকে। ইউএসসিআইএস বলছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল আবেদন প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করা। তাদের মতে, অসম্পূর্ণ ও ভিত্তিহীন আবেদন কমলে প্রকৃত আবেদনকারীদের ফাইল দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে এবং পুরো অবস্থায় আরও স্বচ্ছতা আসবে।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এই নীতির অর্থ এই নয় যে প্রতিটি অসম্পূর্ণ আবেদন সক্রিয়ভাবে বাতিল হবে। কোন ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে তা সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়ম অনুযায়ী বিবেচনা করবেন। এই নীতিমালা ৫ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং ওই তারিখে বা তারপরে দাখিল করা কিংবা তখনও বিচারাধীন থাকা আবেদনগুলোর ক্ষেত্রেও এটি প্রযোজ্য। তাই আপনি যদি যুক্তরাষ্ট্রে ভিসা, গ্রিন কার্ড বা অন্য কোনো ইমিগ্রেশন সুবিধার জন্য আবেদন করতে চান, তাহলে আবেদন জমা দেওয়ার আগে প্রতিটি তথ্য ও কাগজপত্র ভালোভাবে যাচাই করুন, কারণ এখন প্রথমবারেই সম্পূর্ণ ও সঠিক আবেদন জমা দেয়াই সফল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। জয়ের উচ্ছ্বাস শেষ হতেই বিতর্কের ঝড়ে আব্দুল এল সায়েদ। বিজয় ভাষণের কয়েকটি শব্দই এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়। কেউ বলছেন এটি কড়া রাজনৈতিক বার্তা, আবার কেউ দেখছেন বিতর্কিত ইঙ্গিত। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি সম্পত্তি নিয়ে নতুন সমালোচনা। কি বলছিলেন এল সায়েদ, আর কেন এত আলোচনা, জানুন প্রতিবেদনে। মিশিগানের ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করার পরই আব্দুল এল সায়েদের একটি বক্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিজয়োত্তর ভাষণে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে উদ্দেশ্য করে তিনি ৫টি প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, আপনি না বলবেন কারণ আপনি একজন ভীতু। এরপর তিনি আর বলেন, শেষ পর্যন্ত মিশিগানের মানুষ আপনার কাজের জন্য আপনাকে জবাবদিহির মুখোমুখি করবে, তখন আপনার জন্য কোনো সেফ কোয়ার্টার থাকবে না। সেফ কোয়ার্টার শব্দবন্ধটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার এবং বিশ্লেষকদের একাংশ দাবি করেছেন এমন বক্তব্য প্রতিদ্বন্দ্বীর প্রতি অপ্রয়োজনীয়ভাবে আক্রমণাত্মক এবং ভুল বার্তা দিতে পারে। অন্যদিকে এল সায়েদের সমর্থকদের দাবি তিনি রাজনৈতিক জবাবদিহি আর নির্বাচনী লড়াইয়ের কথাই বোঝাতে চেয়েছেন, সহিংসতার কোনো ইঙ্গিত দেননি। এদিকে সমালোচকরা এল সায়েদের আর্থিক তথ্য সামনে আনছেন। তাদের দাবি তিনি নিজে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও মাইক রজার্সের ফ্লোরিডার অবকাশ যাপন বাড়ি নিয়ে সমালোচনা করেছেন, যা দ্বৈত মানদণ্ডের উদাহরণ বলে তারা উল্লেখ করছেন। এল সায়েদের প্রচার শিবিরও এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। প্রাইমারিতে জয় পাওয়ার পর এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৩ নভেম্বরের সাধারণ নির্বাচন, যেখানে তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মিশিগানের এই সিনেট নির্বাচন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে এবং এই দুই প্রার্থীর প্রতিটি বক্তব্যই এখন জাতীয় পর্যায়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিবার মানেই নিরাপদ আশ্রয়, এই ধারণা কি বদলে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের নতুন এক জরিপ বলছে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের প্রায় ৪ জন অন্তত একজন পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আছেন। কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন মানুষ? বিশেষজ্ঞরা তুলে ধরছেন ৫টি গুরুত্বপূর্ণ কারণ, যা আজকের সমাজ ও পারিবারিক সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তুলছে। ফারজানা ফরোজের রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে পরিবার থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি আলোচনায়। বাবা মা, ভাই বোন, এমনকি সন্তানদের সঙ্গেও স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করার ঘটনা বাড়ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি প্রকাশিত ইউগভের ২০২৫ সালের এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ৩৮% প্রাপ্তবয়স্ক অন্তত একজন পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আছেন। এই বিষয়টি নতুন করে আলোচনায় আসে NFL তারকা অ্যারন রজার্সের দীর্ঘদিনের পারিবারিক দূরত্বের ঘটনার সামনে আসার পর। পরিবার নিয়ে গবেষণা করা মনোবিজ্ঞানী ডক্টর রিচার্ড এল ব্লেক এই প্রবণতার পেছনে 5টি প্রধান কারণের কথা বলেছেন। তার মতে প্রথম কারণ রাজনৈতিক ও মূল্যবোধের পার্থক্য। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ, সামাজিক দৃষ্টিভঙ্গি কিংবা জীবনবোধ এখন অনেক পরিবারের মধ্যে বড় বিভাজন তৈরি করছে। দ্বিতীয় কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে পরিবার থেকে সম্পর্ক ছিন্ন করার অভিজ্ঞতা ভাইরাল হওয়ায় অনেকেই সেটিকে গ্রহণযোগ্য সমাধান হিসেবে দেখতে শুরু করছেন।
তৃতীয় কারণ, থেরাপি কালচার। অনেকেই মনে করছেন মানসিক স্বাস্থ্যের জন্য পরিবার থেকে দূরে থাকা প্রয়োজন। তবে ব্লেকের দাবি, সব ক্ষেত্রে এমন সিদ্ধান্ত মানসিক সুস্থতা বাড়ায় এমন প্রমাণ এখনো স্পষ্ট নয়। চতুর্থ কারণ, যোগাযোগের ভাঙন। অভিযোগ ও ভুল বোঝাবুঝি এবং একে অপরের কথা মনোযোগ দিয়ে না শোনার কারণে ছোট মতবিরোধও দীর্ঘমেয়াদী সম্পর্কচ্ছেদে রূপ নিচ্ছে। সবশেষে তিনি উল্লেখ করেন বাইরের প্রভাবের কথা। জীবনসঙ্গী, বন্ধু, সামাজিক পরিবেশ কিংবা নতুন পারিবারিক ধারণাও অনেক সময় সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, প্রতিটি পরিবারের পরিস্থিতি ভিন্ন। কোথাও সম্পর্ক থেকে দূরে থাকা নিরাপত্তা ও সুস্থতার জন্য জরুরি হতে পারে, আবার অনেক ক্ষেত্রেই সম্মানজনক সংলাপ, ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়া সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি করতে পারে। তাই সম্পর্ক ছিন্ন করার আগে পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন তারা। আমেরিকার আবাসন বাজারে আবারও দামের ঊর্ধ্বগতি। নতুন রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শহরেই বাড়ির দাম বেড়েছে। এর প্রভাব পড়ছে নতুন বাড়ি কিনতে আগ্রহী পরিবারগুলোর উপর। কোথায় সবচেয়ে বেশি দাম বেড়েছে, মর্গেজের খরচ কত এবং বিশেষজ্ঞরা বাজার নিয়ে কি বলছেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে আবারও দেখা যাচ্ছে দামের ঊর্ধ্বগতি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটরসের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2026 সালের বসন্ত মৌসুমে যুক্তরাষ্ট্রের প্রায় 80% মেট্রো এলাকায় বাড়ির দাম গত বছরের তুলনায় বেড়েছে। সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি দেখা গেছে উত্তর পূর্বাঞ্চলে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট ও ম্যাসাচুসেটসের মতো এলাকাগুলো নিয়ে গঠিত এই অঞ্চলে বাড়ির দাম বেড়েছে প্রায় 3.8%। বর্তমানে এই অঞ্চলে একটি সাধারণ বাড়ির মধ্যম মূল্য প্রায় $5,47,200। এরপর রয়েছে মধ্য পশ্চিমাঞ্চল। মিশিগান, ওহাইও, ইলিনয় এবং উইসকনসিন সহ এই অঞ্চলে বাড়ির দাম বেড়েছে 3.6%। এখানকার মধ্যম বাড়ির মূল্য প্রায় $3,40,800। দক্ষিণাঞ্চলেও বাড়ির দাম বেড়েছে, তবে তুলনামূলকভাবে কম। টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা সহ এই অঞ্চলে মূল্য বৃদ্ধি হয়েছে মাত্র 1%। অন্যদিকে পশ্চিমাঞ্চল, যেখানে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও নেভাডার মতো রাজ্য রয়েছে, সেখানে বাড়ির দাম কিছুটা কমেছে। এই অঞ্চলে মূল্য কমেছে প্রায় 0.8%। সবচেয়ে বেশি দাম বৃদ্ধির শহরগুলোর মধ্যে রয়েছে টেক্সাসের বিউমন্ট, ফ্লোরিডার নেপলস এবং মিসিসিপির গালফপোর্ট। এসব এলাকায় বাড়ির দাম বেড়েছে 10%-এরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, মর্টগেজ সুদের হার এখনো বেশি থাকলেও চাকরি ও আয় বৃদ্ধির কারণে বাড়ির কেনার চাহিদা আবার তৈরি হচ্ছে। তবে নতুন ক্রেতাদের জন্য মাসিক কিস্তির চাপ এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। একটি সাধারণ ডেলিভারি মুহূর্ত কিভাবে বড় বিতর্কে পরিণত হলো? ফ্লোরিডার এক বাড়ির দরজায় ক্যামেরায় ধরা পড়েছে এমন একটি দৃশ্য, যেখানে এক অ্যামাজন ডেলিভারি কর্মী গ্রাহকের প্যাকেজ ছুঁড়ে ফেলে চলে যান। ভিডিওটি প্রকাশের পর শুরু হয়েছে আলোচনা। কেন এমন আচরণ করলেন ওই কর্মী, আর এই বিষয়ে অ্যামাজন কি পদক্ষেপ নিচ্ছে, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অ্যামাজনের একটি ডেলিভারি ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বাড়ির দরজায় ক্যামেরায় ধরা পড়েছে এক ডেলিভারি কর্মীর অস্বাভাবিক আচরণ, যেখানে দেখা যায় তিনি একটি প্যাকেজ ছুঁড়ে বাড়ির বারান্দায় ফেলে দিচ্ছেন। ভিডিওতে দেখা যায় ডেলিভারি কর্মী বাড়ির সামনে এসে প্যাকেটটি হাতে নেন। এরপর সেটি দরজার কাছে নেয়ার পরিবর্তে সিমেন্টের তৈরি বারান্দার দিকে জোরে ছুঁড়ে দেন। প্যাকেটটি মাটিতে পড়ার সময় বড় ধরনের শব্দ হয়। পরে তিনি ডেলিভারির প্রমাণ হিসেবে ছবি তুলে সেখান থেকে চলে যান। ঘটনার ভিডিও প্রকাশ করেন ফ্লোরিডার বাসিন্দা নাথান পেকাস। তিনি জানান, প্যাকেটটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। প্রকাশিত ছবিতে বক্সের একটি কোণা ভেঙে যাওয়া দেখা যায়। পেকাসের দাবি, প্যাকেটটি অ্যামাজনের হয়ে কাজ করা তৃতীয় পক্ষের ডেলিভারি প্রতিষ্ঠান ইয়ান এক্সপ্রেস এর মাধ্যমে পাঠানো হয়েছিল। তিনি এই ঘটনায় হতাশা প্রকাশ করেন।
অ্যামাজন জানিয়েছে এই ধরনের আচরণ তাদের ডেলিভারি পার্টনারদের জন্য নির্ধারিত মানের সঙ্গে মিল নেই। প্রতিষ্ঠানটি বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। এর আগেও বিভিন্ন দেশে ডেলিভারি কর্মীদের প্যাকেজ ছুঁড়ে ফেলার ভিডিও সামনে এসেছে। গ্রাহকদের অভিযোগ, এমন আচরণের কারণে পণ্যের ক্ষতি হওয়ার পাশাপাশি ডেলিভারি সেবার ওপর আস্থাও কমে যায়। এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, দ্রুত ডেলিভারির চাপ কি কর্মীদের এমন আচরণের দিকে ঠেলে দিচ্ছে? একটি সাধারণ কেনাকাটা মুহূর্তেই পরিণত হলো আতঙ্কে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এলেনুড এলাকার একটি ওয়ালমার্ট সুপার সেন্টারে হঠাৎ গুলির ঘটনায় ছড়িয়ে পড়ে চরম ভীতি। ক্রেতা ও কর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন। কিভাবে শুরু হলো এই গুলির ঘটনা, কি জানিয়েছে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, আমারই করা একটি ডেস্ক রিপোর্ট দেখুন। একটি স্বাভাবিক কেনাকাটার মুহূর্ত হঠাৎ পরিণত হলো আতঙ্কে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এলেনুড এলাকার একটি ওয়ালমার্ট সুপার সেন্টারে ঘটে গুলির ঘটনা। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ক্লেটন কাউন্টি পুলিশ। পুলিশ জানিয়েছে বিকেল প্রায় 4টার দিকে ওয়ালমার্টের ভেতরে গুলির খবর আসে। এরপর দোকান ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী এবং শুরু হয় তদন্ত। বর্তমানে কর্মকর্তারা চেষ্টা করছেন কিভাবে এই ঘটনা ঘটল এবং এর পেছনে কারণ কি ছিল তা বের করতে। ঘটনার সময় দোকানের ভেতরে থাকা এক কর্মী জানান, তিনি খাবার নিতে যাওয়ার সময় হঠাৎ দুটি গুলির মতো শব্দ শুনতে পান। শব্দ শুনে তিনি বুঝতে পারেন পরিস্থিতি গুরুতর এবং দ্রুত সেখান থেকে সরে যান। এরপর দোকানের ভেতরে থাকা ক্রেতা ও কর্মীদের নিরাপদে বের করে আনা হয়। এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী বাইরে আসার পর তিনি কয়েকজনকে পুলিশ আটক অবস্থায় দেখতে পান। এছাড়া এক তরুণীর হাতে গুলির আঘাত দেখা যায়, তবে তিনি আশঙ্কামুক্ত ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর ওয়ালমার্টের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশ পুরো এলাকাটি নিয়ন্ত্রণে নেয়। অনেক ক্রেতা দোকানে আসলেও নিরাপত্তার কারণে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। পুলিশ বলছে এই ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছেন, তবে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কিভাবে এই সহিংসতার শুরু এবং কারা এর সঙ্গে জড়িত তা জানতে তদন্ত চলছে। এলেনুডের এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে, জনসমাগম পূর্ণ স্থানে মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত করা যাচ্ছে? একটি হারিয়ে যাওয়া আদালতের ফাইল, আর সেই ভুলেই কেটে গেছে জীবনের ৩৫ বছরেরও বেশি সময়। টেক্সাসে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশি অভিবাসী সৈয়দ রাব্বানীর আপিল ২৮ বছর শুনানি হয়নি। অবশেষে নথি উদ্ধার হওয়ার পর বাতিল হয় মৃত্যুদণ্ড, খুলে যায় মুক্তির পথ। কিভাবে বিচার ব্যবস্থার একটি প্রশাসনিক ভুল একজন মানুষের পুরো জীবন উলটপালট করে দিল, জানুন এই হৃদয়বিদারক ঘটনার বিস্তারিত। ৩৫ বছর আগে মৃত্যুদণ্ড, তারপর আদালতের একটি হারিয়ে যাওয়া ফাইল, সেই ভুলের মাসুল দিতে জীবনের ৩ দশকের বেশি সময় কারাগারে কাটাতে হয়েছে বাংলাদেশি অভিবাসী সৈয়দ রাব্বানীকে। অবশেষে মুক্তির পথে তিনি। ১৯৮৮ সালে টেক্সাসের হ্যারিস কাউন্টির একটি হত্যা মামলায় মাত্র ২৩ বছর বয়সে সৈয়দ রাব্বানীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে তিনি শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। ১৯৯৪ সালে তার আইনজীবীরা আপিল করলেও সেটি আদালতের নথির স্তূপে হারিয়ে যায়। এরপর দীর্ঘ ২৮ বছর সেই আপিলের কোনো শুনানি হয়নি। এ সময় ডেথ রোতে বন্দী অবস্থায় রাব্বানীর শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি ঘটে। তিনি স্ট্রোক, হার্ট অ্যাটাক, তীব্র প্যানক্রিয়াটাইটিস, ছানিজনিত দৃষ্টিশক্তি হারানো এবং মস্তিষ্কের জটিল সমস্যায় আক্রান্ত হন। তার আইনজীবীরা আদালতকে জানান তিনি এখন প্রায় অচল অবস্থায় দিন কাটাচ্ছেন। ২০২২ সালে আদালতের হারিয়ে যাওয়া আপিলের নথি উদ্ধার হলে মামলাটি নতুন মোড় নেয়। এরপর ২০২৩ সালে টেক্সাস কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বাতিল করে। একই বছরের নভেম্বরে প্রসিকিউটররা আর মৃত্যুদণ্ড না চাওয়ায় আদালত তাকে প্যারোলের সুযোগ সহ যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ফলে ৩৫ বছরের বেশি সময় কারাভোগের কারণে তিনি এখন প্যারোলের জন্য যোগ্য। এদিকে বহু বছর যোগাযোগ বিচ্ছিন্ন থাকা রাব্বানীর পরিবার তাকে আমেরিকা থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে দেখাশোনার ইচ্ছা প্রকাশ করেছে। তবে তিনি কবে মুক্তি পাবেন তা এখন নির্ভর করছে টেক্সাস বোর্ড অফ পার্ডনস অ্যান্ড প্যারোলসের সিদ্ধান্তের উপরে। বিচার ব্যবস্থার একটি প্রশাসনিক ভুল কিভাবে একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে, সৈয়দ রাব্বানীর ঘটনা তারই এক হৃদয় বিদারক উদাহরণ।
এই ছিল বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।